নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সিদ্ধান্ত। যদিও রাষ্ট্রপতি ভবন বা সরকারের তরফে এখনো রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টিকে ঘোষণা করা হয়নি, কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম শুধু নয়, বিদেশি সংবাদ মাধ্যমেও এই খবরটি এখন প্রবলভাবে প্রচারিত এবং রাষ্ট্রপতি ভবন এই খবরের কোনো রিজয়েন্ডার দেয়নি বা প্রতিবাদ জানায়নি, বলেনি যে না এই জল্পনা সম্পূর্ণভাবেই মানে অবাস্তব, এরকম কিছু হচ্ছে না, রাষ্ট্রপতি থাকছেন, এমনটি বলা হয়নি। সরকারের তরফে বরং এই সম্ভাবনার খানিকটা আভাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে সংবিধানে রাষ্ট্রপতির মাঝপথে সরে যাওয়ার সুযোগ আছে। সুযোগ যে আছে এ কথা সকলেই জানেন, কিন্তু যে বিষয়টি আলোচনায় আসছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি শেখ হাসিনা মনোনীত একজন রাষ্ট্রপতি। আওয়ামী লীগের আমলে 2023 সালের এপ্রিল মাসে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন। হিসেব মতো তার 2028 সাল পর্যন্ত মেয়াদ আছে, কিন্তু তিনি 2026-এর এই জুলাই মাসেই হয়তো কয়েক দিনের মধ্যেই তিনি বঙ্গভবন ছেড়ে যাবেন, এমনটাই ঢাকার বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। তো মোহাম্মদ শাহাবুদ্দিন যে সরে যাবেন এটা অবশ্য নতুন নয়, এই সম্ভাবনাটা ছিলই, কিন্তু এই ঘোষণাটি অর্থাৎ খুব দ্রুত তিনি সরে যাচ্ছেন এই ঘোষণাটি এলো কিন্তু আচমকাই। অর্থাৎ তিনি যে এত দ্রুত সরে যাবেন বা তাকে সরে যেতে বলা হবে, যেটা দ্বিতীয়টি সম্ভাবনা বেশি, অর্থাৎ তাকে সরে যেতে বলা হয়েছে, এই বিষয়টি যে এত দ্রুতলয়ে হবে এটা কেউই ভাবেননি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যেহেতু আওয়ামী লীগের জমানার রাষ্ট্রপতি, ফলে আজ হোক কাল হোক তাকে যেতেই হতো, তিনি নিজেও সেটা জানতেন। প্রশ্ন হচ্ছে যে তিনি কেন আচমকা চলে যাচ্ছেন, এই বিষয়টি আমি খানিকটা বিশ্লেষণ করার চেষ্টা করি। অনেকগুলি কারণ আছে। তার কারণ হচ্ছে যে রাষ্ট্রপতি তার ক্ষমতা সীমিত, কিন্তু একথাও ঠিক যে রাষ্ট্রপতি তিনি সংবিধানের রক্ষক এবং সংবিধান রাজনীতি এসবের মধ্যে একটা নীতি আদর্শগত বিষয় থাকে। আওয়ামী লীগের রাজনীতি এবং বিএনপির রাজনীতির মধ্যে আসমান জমিন ফারাক আছে। শাহাবুদ্দিন নিজে আওয়ামী লীগের এক সময় সক্রিয় কর্মী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতে এসে প্রশিক্ষণ নিয়েছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। আবার তিনি একজন আমলাও বটে, তিনি মূলত বিচারক ছিলেন, তারপর সেখান থেকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তিনি একজন পদাধিকারী হয়েছিলেন। ফলে মূলধারার রাজনীতিতে কিন্তু তিনি দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। এমন একজন ব্যক্তিকে শেখ হাসিনা যে রাষ্ট্রপতি করেছিলেন, এটা আওয়ামী লীগের মধ্যেও তা নিয়ে অনেক বিস্ময় ছিল। যেটা জানা যায় যে শেখ হাসিনার মুখ দিয়ে সিদ্ধান্তটি ঘোষণা হয়েছিল, যেহেতু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু সিদ্ধান্তটি অর্থাৎ এই ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রপতি করা হবে, এই সিদ্ধান্তটি সম্ভবত পুরোপুরি শেখ হাসিনার নয়, শেখ পরিবারের কোনো একজন ক্ষমতাবান ব্যক্তি তিনিই চেয়েছিলেন যে রাষ্ট্রপতি করা হোক শাহাবুদ্দিনকে। এবং এই যে বলা হয় যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, যিনি শেখ পরিবারের অর্থাৎ হাসিনার পরিবারের একজন আত্মীয়, দূরসম্পর্কের আত্মীয়, তার ব্যাপারেও সিদ্ধান্তটি অ্যাকচুয়ালি শেখ হাসিনার ছিল না, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন বা নিয়োগ তাকেই দিতে হয়েছে, কিন্তু পছন্দটি আরেকটি ক্ষমতার দ্বিতীয় ভরকেন্দ্র থেকে এসেছিল, এটাই জানা যায়। এখন যে বিষয়টি আলোচনার, যে বিএনপি শাহাবুদ্দিনকে ব্যাপারে সবসময় একটা ইতিবাচক মনোভাব নিয়ে চলছিল। অন্তর্বর্তী সরকার, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর বারেবারেই দাবি উঠেছিল জামায়াতে ইসলামী এবং এনসিপির তরফ থেকে, বা এনসিপির আগের যে রাজনৈতিক সত্তাটি ছিল অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মঞ্চ ছিল, সেখান থেকেও বারে বারে দাবি উঠছিল যে ফ্যাসিস্ট সরকার অর্থাৎ শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতিকে রাখা যাবে না, তাকে সরাতেই হবে। এবং এটা ঠিক যে 2023-এ মোহাম্মদ শাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন, কারণ তার বিরুদ্ধে কোনো দল প্রার্থী দেয়নি।
প্রার্থী দিলে কি হতো সেটা পরের কথা, কিন্তু তারা সবাই ভোট বয়কট করেছিলেন, ফলে রাষ্ট্রপতি হিসেবে তার মানে এই পদে গিয়ে বসার বিষয়টা খুব গৌরবোজ্জ্বলক ছিল না। তো পরের যে বিষয়টি, যে তাহলে বিএনপি কেন শেখ হাসিনা মনোনীত রাষ্ট্রপতিকে রেখে দিতে চেয়েছিল, একটা যুক্তি বারে বারেই সামনে হাজির করা হয়েছে বিএনপির তরফে, যে রাষ্ট্রপতি যদি চলে যান তাহলে একটা সাংবিধানিক সংকট দেখা দেবে। কিন্তু আসলে যে বিষয়টি সেটি হচ্ছে যে বিএনপি এটা জানতো যে অন্তর্বর্তী সরকারের সময় যদি রাষ্ট্রপতি বদল হয় তাহলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, নিশ্চিতভাবেই তিনি মোহাম্মদ ইউনূসের পরিচিত কোনো ঘনিষ্ঠ ব্যক্তি হতেন। দু চারজনের নামও তখন শোনা গিয়েছিল, অথবা জামায়াতে ইসলামীর একজন কট্টর কোনো বুদ্ধিজীবী বা মানে সুশীল সমাজের কোনো জামাতপন্থী নেতা, এমনকি জামাতের কোনো নেতাও হয়তো হতে পারতেন। শফিকুর রহমানকেও যে রাষ্ট্রপতি করা হতো না এর কোনো গ্যারান্টি নেই। একটা আলোচনা ছিল যে শাহাবুদ্দিন সরে গেলে পরে মোহাম্মদ ইউনূস নিজেই রাষ্ট্রপতি হয়ে যাবেন এবং তিনি রাষ্ট্রপতির হাতে দেশ পরিচালনার ক্ষমতা নিয়ে নেবেন। তার ফলে তিনি দেশ চালাবেন এবং দীর্ঘ মেয়াদে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে বিষয়টি, যে একটা সময়ের মধ্যে তাদেরকে চলে যেতে হবে, সেই জায়গা থেকে তিনি মুক্ত হয়ে যাবেন এবং রাষ্ট্রপতি হয়ে গেলে পরে তার বিরুদ্ধে কোনো অপরাধের তদন্ত হবে না, কিছু হবে না, এই সমস্ত বিষয় শোনা গিয়েছিল। কিন্তু মোহাম্মদ ইউনূস প্রকাশ্যেই বলেছিলেন যে তিনি নিজেও মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরাতে চেয়েছিলেন, কিন্তু বিএনপি একটি বড় দল, তারা আপত্তি করায় তিনি এ ব্যাপারে রাজি হননি। আমি তো আপনাদের কাছে ব্যাখ্যা দিলাম যে বিএনপি যে শাহাবুদ্দিনকে রেখে দিতে চেয়েছিল এটাই কারণ ছিল যে যাতে তাদের মনোনীত ব্যক্তিকে তারা রাষ্ট্রপতি ভবিষ্যতে করতে পারে। সেই ভবিষ্যৎটা যে এত দ্রুত, অর্থাৎ তারেক রহমানের সরকারের জাস্ট 5 মাসের মাথায় চলে আসবে, এটা অনেকেই কল্পনা করেননি। অনেকে ভেবেছিলেন যে অন্তত 2026 কেন 2027-এর মাঝামাঝি সময় পর্যন্ত হয়তো শাহাবুদ্দিন থাকবেন। বিএনপি যে রাষ্ট্রপতিকে বদলাবে এবং তাদের নিজের রাষ্ট্রপতি করবে তার জন্য কিছু মাস যে সময় নিল, তার একটা বড় কারণ হচ্ছে যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি এটা নিশ্চিত করে নিয়েছে যে সেই সময় যিনি রাষ্ট্রপতি থাকবেন তিনি বিএনপির মনোনীত রাষ্ট্রপতি থাকবেন। ফলে সেই সময়টা এবং পরবর্তী যে জাতীয় সংসদ নির্বাচন সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার কথা, কারণ বাংলাদেশ সুপ্রিম কোর্ট তো তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটাকে আবার সংবিধানে পুনরায় ফিরিয়ে দেওয়ার রায় দিয়েছে। ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হবে, আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হলে পরে রাষ্ট্রপতির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। স্বভাবতই বিএনপি চাইবে তাদের ইয়েস ম্যান রাষ্ট্রপতি থাকুন। যে কথা বলছিলাম যে তাহলে সেটা তো আজ হোক কাল হোক, হয়তো আরো কিছুদিন পরেও হতে পারতো, 1 বছরও যদি আরো শাহাবুদ্দিন থাকতেন তাতেই বা কি সমস্যা বিএনপির হতো, কোনো সমস্যা ছিল না। তার কারণ রাষ্ট্রপতির জন্যে তারেক রহমানের সরকার যে ভাষণ লিখে দিয়েছেন সেই ভাষণই মোহাম্মদ শাহাবুদ্দিন পাঠ করেছেন। তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছেন, তিনি আওয়ামী লীগের জমানাকে স্বৈরতান্ত্রিক জমানা বলেছেন, আরও নানা কথা তিনি বলেছেন, এমনকি প্রায় মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন জুলাই গণ অভ্যুত্থানকে। ফলে সরকারের মন জুগিয়েই তিনি চলেছেন। এমনকি বিএনপি তো মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলে রাজনৈতিকভাবে তারা দাবি করে, এবং বিএনপি নির্বাচিত সরকার। মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধেও কোনো মানে সংঘাতে যাননি। যা যা সরকার বলেছে শতাধিক অর্ডিন্যান্সে তিনি চোখ কান বুজে সই করে দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে, প্রথমে হচ্ছে যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার অর্ডিন্যান্স, তারপরে আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করার অর্ডিন্যান্সে কিন্তু এই মোহাম্মদ চুপ্পু, যিনি একসময় আওয়ামী লীগ করতেন এবং মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, এমনকি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর প্রতিবাদে পথে নেমেছিলেন, তার জন্য 3 বছর জেল খেটেছেন, সেই তিনি কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে সরকারি সিদ্ধান্ত, মোহাম্মদ ইউনূস সরকারের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে তিনি সায় দিয়েছেন চোখ কান বুঝে। তিনি ইউনূস সরকারের একেবারে শেষ মুহূর্তে যখন নিশ্চিত যে ইউনূস সরকার বিদায় নিচ্ছে, নির্বাচন হবে বা বিএনপি ক্ষমতায় আসবে এটা সবাই জানতো, তখন তিনি খানিক মৃদু একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ইউনূস সরকার তাকে নানানভাবে অপমানিত করেছে, ফলে নির্বাচনের পর তিনি সরে যাবেন। এই যে ঘোষণাটি তিনি দিয়েছিলেন, এটি তিনি দিয়েছিলেন নিজের জায়গাটাকে, নিজের সম্মান রক্ষার জন্য, কারণ তিনি এটা জানতেন যে বিএনপি তাকে বেশি দিন আর সহ্য করবে না, বেশি দিন তাকে রাখবে না, কারণ তা না হলে বিএনপির দলের মধ্যে একটা সমস্যা হবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা লড়াই করছি, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছি,
তাকে দেশে এনে ফাঁসির দড়ি পরানোর কথা বলা হচ্ছে, অথচ তার মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রপতি করে রাখা হয়েছে। এইটা তো বেশি দিন বিএনপির মানে কর্মী সমর্থক নেতৃস্থানীয় ব্যক্তিরাও মেনে নেবেন না। ফলে তারেক রহমানকে আজও কালো সরাতে হবেই। তো কিন্তু যেটা বলার যে এমন একটা সময় আচমকা এই বিষয়টি হতে যাচ্ছে যখন শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে ডিসেম্বর মাসে তিনি দেশে ফিরবেন। কিভাবে ফিরবেন, কখন, কোথা দিয়ে, কোন পথ ধরে, এগুলি এখনো অনুচ্চারিত, কিন্তু তিনি ডিসেম্বরে ফিরবেন এই কথা তিনি বলছেন। এবং আওয়ামী লীগ খুব জোর গলায় দাবিও করছে যে তিনি ফিরবেন। শুধু আওয়ামী লীগ বলছে তা নয়, বাংলাদেশের যে ব্লগার বা সমাজ মাধ্যমের যে বড় বড় যোদ্ধা আছে আওয়ামী লীগ বিরোধী, দু তিনজন যারা বিদেশের নিরাপদ জায়গায় বসে ধানমন্ডির বাড়ি ভাঙার নেতৃত্ব দিয়েছেন, সেই সমস্ত ব্লগাররাও কিন্তু বলতে শুরু করেছেন, ইউটিউবাররা বলতে শুরু করেছেন যে হ্যাঁ, শেখ হাসিনা কিন্তু ডিসেম্বরে ফিরছেন। ফলে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন এই ঘোষণার পর মোহাম্মদ শাহাবুদ্দিনের এই রাষ্ট্রপতি ভবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত, সেটা রাষ্ট্রপতির কিনা এটা তো জানা খুব কঠিন। যদিও বাজারে ইতিমধ্যে প্রচার করে দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি অসুস্থ এবং তার সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর যে হাসপাতাল, খুব উন্নত মানের হাসপাতাল ঢাকায়, সেখানে তার কিছু শারীরিক পরীক্ষা হয়েছে, তার হার্ট ভালো নেই, তার কিছু নার্ভের অসুখ দেখা দিয়েছে, এই সমস্ত বিষয়ে বলা হচ্ছে। যদিও রাষ্ট্রপতি ভবন কিন্তু কখনো এই কথা বলছে না। এমনকি তিনি যে সম্মিলিত সেনা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এরও কিন্তু কোনো প্রেস বিজ্ঞপ্তি বা কোনো কিছু রাষ্ট্রপতি ভবন কখনো জানায়নি। কিন্তু এখন বলা হচ্ছে, সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে তিনি গুরুতর অসুস্থ। এখন কোনো ব্যক্তিকে মাঝপথে সরে যেতে হলে এটাই সহজ কথা বলা যে অসুস্থতা, এই কারণে তিনি সরে যাচ্ছেন। তার মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বিদায়কালেও কিন্তু বিএনপির সঙ্গে কোনো সংঘাতে যেতে চাইছেন না। তার মানে তিনি কিন্তু কথা কখনো বলছেন না যে সরকার চায় না তাই আমি চলে যাচ্ছি, কথা কিন্তু তিনি বলছেন না। কারণ সরকার চায় না তাই আমি চলে যাচ্ছি কথা বলার অবকাশ তার নেই। এই জন্যে যে ইউনূস সরকার প্রকাশ্যেই বলেছিল যে তিনি থাকুন, এটা তারা চায় না। তখনও কিন্তু তার মান মর্যাদায় আটকায়নি, তিনি কিন্তু বহাল তবিয়তে রাষ্ট্রপতি ছিলেন এবং অনেক দিন ধরে কাটিয়েছেন। তারপরে তারেক রহমানের জমানায় 5 বছর। ফলে তিনি কথা বলার অবকাশ নেই, ফলে তাকে অসুস্থতার কথাই বলতে হবে। সেই কারণে এই জিনিসগুলো হয়তো রাষ্ট্রপতি ভবন থেকেই প্রচার করা হচ্ছে যে রাষ্ট্রপতি খুব অসুস্থ, তাই চলে যাবেন পদত্যাগ করে। এখন যেটা মনে হয়, যেটা শোনা যাচ্ছে ঢাকার বিভিন্ন মহল থেকেও হচ্ছে যে এই যে রাষ্ট্রপতি বিএনপি সরকারের সব কথা মেনেছেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছেন, স্বৈরাচারী বলেছেন, তার জমানাকে বলেছেন যে অন্ধকারময় একটি জমানা, এই 15-16 বছর, এই যে কথাবার্তাগুলি বলেছেন, এরপরও বিএনপি নেতৃত্ব কিন্তু খানিকটা সন্দিহান যে শেখ হাসিনা যদি চলে আসেন, এবং তাহলে সকলেই যেটা আশঙ্কা করছেন, আওয়ামী লীগ বিরোধীরা এবং আওয়ামী লীগের লোকেরা আশা করছেন যে আওয়ামী লীগের একটা বড় জাগরণ হবে, যে জাগরণটা রাজপথে আছড়ে পড়বে। তখন আবার এই রাষ্ট্রপতি, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতি, তিনি তখন কেমন আচরণ করবেন? কারণ তখন তার আবার একটা বল ভরসা তৈরি হয়ে যাবে যে রাজপথ উত্তপ্ত, রাজপথে রাজনৈতিক বিশৃঙ্খলা, নৈরাজ্য চলছে। তখন আবার তিনি কি ধরনের আচার আচরণ করবেন, এটা নিয়ে বিএনপি নেতৃত্বের মধ্যে খানিকটা সংশয় সন্দেহ আছে। ফলে তারা মনে করছে যে শেখ হাসিনা আসবেন কি আসবেন না এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে বরং কাঁটা সরিয়ে ফেলাই ভালো, সন্দেহজনক কাঁটা সরিয়ে ফেলো। যে শাহাবুদ্দিনকে বলে দেওয়া হয়েছে যে আপনি এবার চলে যান, আপনার কাজ শেষ। বিএনপি এবার তাদের নিজেদের পছন্দের কাউকে রাষ্ট্রপতি করবে। কারণ তারা এই আশঙ্কা করছে যে আওয়ামী লীগের জাগরণ হলে এই রাষ্ট্রপতি যিনি হাসিনাকে স্বৈরাচারী বলেছেন, ফ্যাসিস্ট বলেছেন, তিনি আবার সুর বদলে ফেলবেন না, এর কোনো গ্যারান্টি নেই। এবং এই যে মির্জাফরি ব্যাপারটা, যেটা মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের সঙ্গে করেছেন, সেটা যে আবার আগামী দিনে তিনি বিএনপির বিরুদ্ধে করবেন না, এর কোনো গ্যারান্টি নেই। কারণ মির্জাফরি চরিত্রের মানুষেরা, বিশ্বাসঘাতক চরিত্রের মানুষেরা, তারা কিন্তু যে কোনো জমানাতে এটা করতে পারে, আজীবন করতে পারে। সম্প্রতি আওয়ামী লীগের একজন নেতা এই কথাটি কিন্তু একটি অনুষ্ঠানে বলেওছেন, তার নাম ওবায়দুল কাদের। তিনি বলেছেন যে একজন বিশ্বাসঘাতক সবসময় বিশ্বাসঘাতক, তিনি কথাটি বলেওছেন আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে। এবং বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে যে
এরা যে বিশ্বাসঘাতকতা করেছে এটা আগামী দিনেও তারা করবে না এর কোনো গ্যারান্টি নেই। আমার মনে হয় যে বিএনপি নেতৃত্ব এই কথাটিকে তারাও খুব গুরুত্ব দিচ্ছেন যে এই লোকটি এখন আমাদের কথা শুনছে, কালকে একটু বেগরবাই করতেই পারে, রাষ্ট্রপতি ভবনের নিরাপদ জায়গাতে তিনি কিছু বেগরবাই করতেই পারেন, সরকার অস্বস্তিতে পড়তে পারে। ফলে আমাদের যখন 2/3 মেজরিটি আছে, আমাদেরই লোক রাষ্ট্রপতি হবে, জামায়াতে ইসলামী বা এনসিপির কেউ হবে না, তখন আমরা বিলম্ব কেন করব? এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে এটাও ঠিক যে জামায়াতে ইসলামী এবং এনসিপি অর্থাৎ বিরোধী বা শিবির তারাও খুশি হবে, কারণ তারা তো অনেকদিন আগে থেকেই শাহাবুদ্দিনের বিদায় চাইছিল। তারাও খুশি হবে, এনসিপির নতুন নেতৃত্ব যারা কথায় কথায় গণবিপ্লবের হুমকি দেয় তারাও খানিকটা থিতু হবে, শান্ত হবে যে না, সরকার তাদের কথা শুনেছে, শাহাবুদ্দিনকে বিদায় দিয়েছে। ফলে এক ঢিলে অনেকগুলি পাখি মারার সিদ্ধান্ত তারেক রহমানের সরকার নিয়েছে বলেই আমার মনে হচ্ছে। শাহাবুদ্দিন সম্পর্কে বলি যে তিনি ইউনূস সরকারের সময় তো চাইলে মনে করলে পরে সরে যেতে পারতেন, সরেননি। বিএনপি সরকার আসার পরেও তিনি নিজে থেকে ঘোষণাটি দিতে পারতেন যে আমি শপথ গ্রহণ হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি, কিন্তু সেটা তিনি করেননি। কেন করেননি সেটা দিয়েই আমি শেষ করব। সেটি হচ্ছে যে দুর্গন্ধ তার গায়েও আছে। তিনি দুদকের কর্তা থাকাকালীন তিনি এস আলম গ্রুপ, বাংলাদেশের যেটি কুখ্যাত গ্রুপ বলে এখন সবচেয়ে বেশি আলোচিত, কুখ্যাত শব্দটি আমার নয়, আমার কোনো তকমা দেওয়ার অধিকার নেই। বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের রাজনৈতিক মহল, অর্থনীতির সঙ্গে জড়িত বিয়েরা তারা সকলেই এস আলম গ্রুপকে একটি কালো তালিকাভুক্ত কুখ্যাত গ্রুপ বলে। এই এস আলম গ্রুপের সঙ্গে কিন্তু যে বেশ দহরম মহরম ছিল মোহাম্মদ শাহাবুদ্দিনের। ফলে তিনি যখন দুদকের অর্থাৎ দুর্নীতি দমন কমিশনে ছিলেন তখন এস আলম গ্রুপ অনেক রকমভাবে ফুলে ফেঁপে উঠেছে এবং বিদেশে প্রচুর টাকা পাচার করেছে। এমনকি দুদক থেকে তিনি অবসর নেওয়ার পর, দুদকের মেয়াদ শেষ হওয়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এস আলম গ্রুপের দুটি ব্যাংকের একটিতে তিনি ডিরেক্টর এবং একটিতে তিনি উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। ফলে তারও খানিকটা ভয় ভীতি আছে যে কাল যখন তিনি রাষ্ট্রপতি থাকবেন না তখন তারও যে বিচার হবে না এর কোনো গ্যারান্টি নেই। বিশেষ করে এর আগের অর্থাৎ তার আগের যে রাষ্ট্রপতি, তাকে নিয়েও কিন্তু একটা টানা হ্যাচড়া শুরু হয়েছিল। মোহাম্মদ আব্দুল হামিদ, যিনি ক্যান্সারে আক্রান্ত, যার ওজন প্রায় 50 কেজির নিচে নেমে এসে এতটাই তিনি গুরুতর অসুস্থ, তার বিদেশে চিকিৎসা করতে যাওয়া, বিদেশ থেকে চিকিৎসা করে আসার পরে তাকে সসম্মান যে রাষ্ট্রীয় সম্মানটুকু দেখানোর কথা সেসব কোনো কিছু না দেখানো। বাংলাদেশের রাজনীতিটা এতটাই কলুষিত হয়ে গেছে যে রাষ্ট্রীয় শিষ্টাচারগুলিও রক্ষা করা হচ্ছে না। সাবেক রাষ্ট্রপতিরও কিন্তু কিছু রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী কিছু মান মর্যাদা, শিষ্টাচার তিনি তার জন্য প্রাপ্য, কিন্তু আব্দুল হামিদকে সেগুলো দেওয়া হচ্ছে না, দেওয়া হয়নি। এবং বর্তমান রাষ্ট্রপতি তা নিয়ে টু শব্দটি করেননি। ফলে চুপ্পু হয়তো এটাও জানেন যে তার পরিণত কি হবে এ নিয়েও সংশয় আছে। ফলে ভালোই ভালোই তিনিও বিদায় নিতে চাইছেন যে তারেক রহমানের সরকারের সঙ্গে কোনো রকম ঝোটঝামেলা বাধার আগেই তিনিও চলে যেতে চান। কারণ তিনি তো জানেন যে তিনি যতদিন থাকবেন ততদিন ভালো মন্দ খাবেন বটে, তাতে এই বয়সে তার অসুখ বিসুখ আরও ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু যে বদনামটি হবে যে যতদিন থাকবেন ততদিনই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট, স্বৈরাচারী, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল, স্বৈরাচারী শাসন, এইসবই তাকে বলে যেতে হবে। এর বিকল্প তো কোনো কিছু নেই। ফলে কতদিন আর তিনি বিএনপিকে খুশি করবেন, তারেক রহমানকে খুশি করবেন, এই বঙ্গভবনের রাষ্ট্রীয় বৃদ্ধাশ্রমে আরাম কেদারায় থাকার, সুখে শান্তিতে থাকার, ভালো মন্দ খাওয়ার এই সুযোগ তিনি আর কতদিন নেবেন মান মর্যাদা খুইয়ে? ফলে তিনি হয়তো মনে করেছেন যে সরকার যা বলছে সেটাই মেনে নেওয়া ভালো। অনর্থক সরকারের সঙ্গে সংঘাতে গেলে ভবিষ্যতে তার দিকেও অনেক কাদা ছোড়াছুড়ি হতে পারে, এমনকি আরও অনেক বড় বিপদ যে হবে না তাই বা কে বলতে পারে। আর বাংলাদেশে রাষ্ট্রপতির মাঝপথে সরে যাওয়া এটাও তো উপমহাদেশে একটা রেকর্ড। ফলে খুব নতুন কিছু হতে যাচ্ছে বাংলাদেশে এমনটি নয়।